Welcome back once again to this channel English for All. Riders to the Sea by J.M. Sinch এটাই আজকের আলোচ্য বিষয় এবং যেমনটি তোমরা বলেছিলে তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আজকের এই ভিডিও অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমি অ্যাটলিস্ট এইটুকু অ্যাসিওর করতে পারি যে তোমরা অবশ্যই আজকের ভিডিওতে যে জ্ঞানটা অর্জন করবে এটা পরবর্তী সময় অনেকটা কাজে লাগবে। আজকের এই ভিডিওতে আমরা সামারিটা অ্যানালাইজ করব, পরবর্তী পর্যায়ে আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন প্রত্যেকটা লাইন ধরে আমরা ব্যাখ্যা করব। চলো এবার সময় নষ্ট না করে আমরা শুরু করি। তবে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে প্রত্যেকের প্রতি যে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং অবশ্যই লাইক করো এবং কী রকমের ভিডিও দেখতে চাইছো তার কমেন্ট অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে যাও। রাইডার্স টু দ্য সি সত্যি খুব একটা ইন্টারেস্টিং ওয়ান অ্যাক্ট প্লে। তোমরা নিশ্চয়ই জানো ওয়ান অ্যাক্ট প্লে কাকে বলে, একাঙ্ক নাটক। অতএব এমন একটা নাটক যার মধ্যে বেশি বিস্তার থাকে না, ক্যারেক্টারগুলো খুব কম হয়, কিন্তু এই কম ক্যারেক্টারগুলোর মধ্যেও যা কিছু তথ্য উপস্থাপন করা হয় সত্যি খুব চমকপ্রদ। মানে সহজ করে বলতেই পারি যে ওয়ান অ্যাক্ট নাটক হচ্ছে সেই সমস্ত নাটক বা ওয়ান অ্যাক্ট প্লে হচ্ছে সেই সমস্ত প্লে যার মধ্যে কিন্তু অনেক তথ্য পাওয়া যায় এবং সেগুলো খুব সংক্ষিপ্ত সারে হয়। অতএব এটা ক্যাপসুলের মধ্যে যেমন অনেক উপাদান থাকে সেই রকম ধরে নিতে পারো, এটা হয়তো সেই রকম একটা ক্যাপসুল যার মধ্যে বিভিন্ন রকমের অনেক উপাদান আছে এবং যেগুলো হয়তো পরবর্তী সময় আমরা অ্যানালাইজ করলে তার ব্যাখ্যা আরও অনেক বেশি হতে পারে। এবং এই গল্পের সেটিংটা হচ্ছে অ্যারান আইল্যান্ড। আয়ারল্যান্ডের পশ্চিম প্রান্তে এই আইল্যান্ডগুলো আছে এবং অ্যারান আইল্যান্ডের ইনিসমান নামক জায়গাতে এই গল্পটি সেট করা হয়েছে। গল্পের মধ্যে যে সমস্ত ক্যারেক্টারগুলো আছে সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মৌরিয়া। মৌরিয়া হচ্ছে এই গল্পের মুখ্য ক্যারেক্টার, যে কিনা বয়স্ক একজন মহিলা এবং ইতিমধ্যে তার হাজব্যান্ড তার অনেক ছেলে কিন্তু মারা গিয়েছে। অতএব আমরা বুঝতেই পারছি এই মৌরিয়া হচ্ছে একজন বীরেপ মাদার, যে কিনা প্রচুর পরিমাণে জীবনে দুঃখ পেয়েছে, জীবনের ঘাত প্রতিঘাত সহ্য করে আজও অবধি বেঁচে আছে এবং তার বেঁচে থাকার মূল উদ্দেশ্য তার এখন একটা ছেলে বেঁচে আছে এবং ছেলের নাম হচ্ছে বাটলে। তার মানে আমরা দ্বিতীয় আর একটা ক্যারেক্টার পাচ্ছি, তার নাম হচ্ছে বাটলে। বাটলে হচ্ছে মৌরিয়ার সব থেকে ছোট ছেলে এবং সে হচ্ছে এই পরিবারের একটা আর্নিং মেম্বার। অতএব তাকে কাজের জন্য বিভিন্ন সময় একটা জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় এবং বিশেষ করে এই যে অ্যারান আইল্যান্ড, এই আইল্যান্ডের অধিকাংশ মানুষেরা তারা হয় কৃষিজীবী হন অথবা ব্যবসা করেন। অতএব ব্যবসার জন্য ওদেরকে নদী পার হয়ে বা সমুদ্র পার হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো এই অ্যারান আইল্যান্ডে বসবাসকারী মানুষের জীবন কিন্তু খুব একটা সহজ নয়। এবং এই পরিবারের যে গৃহের যে কাজকর্ম, ঘরোয়া যে কাজকর্মগুলো করেন আর কি, রয়েছে তার দুটো মেয়ে। অতএব মৌরিয়ার দুটো মেয়ে আছে। প্রথমজন যে বড় তার নাম হচ্ছে ক্যাথলিন এবং আনুমানিক বয়স হচ্ছে তার 20 বছর। ঘরোয়া কাজকর্ম করেন, সে কেক তৈরি করা হোক বা রান্নাবান্না করা হোক বা যাবতীয় কাজকর্ম করেন। এবং এই ক্যাথলিনকে সাহায্য করার জন্য আরেকজন ক্যারেক্টার, তার নাম হচ্ছে নোরা। নোরা হচ্ছে আরেকজন মেয়ে, যেখানে ছোট বয়সে ছোট এবং সে সবসময় ক্যাথলিনকে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলেন এবং সাহায্য করেন। আমরা বেসিক্যালি এই ক্যারেক্টারগুলোকে আমরা দেখতে পাই যারা কিনা ডায়লগ ডেলিভারি করছে এই নাটকের মধ্যে। তবে এরা বাদ দিলেও আরও কিছু ক্যারেক্টার রয়েছে, যেমন এখানে রয়েছে আমরা ইয়ঙ্গার প্রিস্টকে আমরা দেখতে পাবো যে এই গল্পের মধ্যে উপস্থিত কিন্তু সে কোনো ডায়লগ ডেলিভারি করে নাই। এছাড়া কিছু গ্রামবাসী রয়েছে যারা এখানে আসবে এবং আরও কিছু লোকজন রয়েছে যারা কিন্তু এই গল্পের চরিত্র হিসেবে পরিগণিত হয়। যদিও কিন্তু আগেই বলেছি এরা কিন্তু কেউ গল্পের মধ্যে কোনো ডায়লগ ডেলিভারি করে না। এবার দেখে নেওয়া যাক গল্পের মধ্যে কি বলা আছে। গল্পটা শুরু হচ্ছে ইনিসমান নামক জায়গাতে, যে জায়গা থেকে ছোট্ট কুটির আছে এবং সেখানে একটা রান্নাঘর রয়েছে। সেই রান্নাঘরের মধ্যে কাজ করছিল ক্যাথলিন। ক্যাথলিন সম্ভবত কিছু ময়দা নিয়ে সে থেঁসে রাখছিল কিছু কেক তৈরি করার জন্য। সেই সময় তার ছোট বোন নোরা আসে এবং সে দরজাকে সামান্য আস্তে করে খুলে তার মাথাকে ভেতর দিকে ঢোকায় এবং সর্বত্র দেখে নেয় ঘরের মধ্যে তার মা আছে কিনা, অর্থাৎ মৌরিয়া আছে কিনা। এবং যখন মৌরিয়াকে দেখতে পেল না এবং ক্যাথলিন যখন তাকে আশ্বস্ত করলো যে তার মা পাশের রুমে ঘুমিয়ে রয়েছে, তখন নোরা ভেতরে প্রবেশ করে এবং তার শাল ছিল, তার গায়ে একটা শাল ছিল, সেই শালের ভেতর থেকে একটা পটুলি বা বান্ডেল বের করে। বান্ডেলটা কিসের না, কিছু কাপড়ের বান্ডেল। অতএব এর মধ্যে কিছু কাপড় আছে
এবং এই কাপড়গুলো যখন নিয়ে আসছিল তখন নোরা বলে যে এগুলো সম্ভবত তার দাদা মাইকেলের হতে পারে। এই বান্ডেলটা নোরা কী করে পেল? আসলে নোরা বাজারে গিয়েছিল এবং সেখানে দেখা হয় ইয়ঙ্গার প্রিস্ট, অতএব যে পাদ্রী বা যাজক বলতে পারো এই রকমের একজন প্রিস্ট ছিল। সে নোরাকে ডাকে এবং বলে যে এইগুলো হয়তো তোমার দাদার হতে পারে, কারণ এগুলো এখান থেকে অনেক দূরে একটা জায়গায় পাওয়া গিয়েছে এবং সঙ্গে একটা লাশ পাওয়া গিয়েছে। অত লাশটা পৌঁছে গিয়েছে, অত লাশটাকে দেখে চিনতে পারছি না যে লাশটা সত্যি মাইকেলের কিনা। তবে তার সঙ্গে এই যে জামাগুলো পাওয়া গেছে এগুলো যদি মাইকেলের হয়ে থাকে অবশ্যই তবে তুমি তোমার মাকে বলবে যে তার একটা খুব সুন্দর মানে অ্যাজ পার খ্রিস্টিয়ান রুলস বা নিয়ম অনুযায়ী বা রিচুয়াল অনুযায়ী তার বিউরিয়াল সম্পন্ন হয়েছে। আর যদি এটা মাইকেলের না হয়ে থাকে তবে কাউকে বলার দরকার নেই এই জামাগুলো কার। এই রকম নির্দেশ দিয়েছিল ওই ইয়ঙ্গার প্রিস্ট নোরাকে, এবং তার ফলস্বরূপ নোরা কী করছে, এই বান্ডেলটাকে তার দিদির কাছে নিয়ে আসছে। এবং এরা খুব উদ্গ্রীব ছিল যে সত্যি দেখার জন্য যে বান্ডেলটা সত্যি তার মাইকেলের কিনা। কিন্তু ক্যাথলিন ভয় পাচ্ছিল যে তার মা যে কোনো মুহূর্তে হয়তো এই ঘরে ঢুকতে পারে, তাই তারা ঘরের মধ্যে একটা জায়গায় এই বান্ডেলটা রেখে দেয় এবং তার উপরে কিছু খড় চাপা দিয়ে দেয়। সেই সময় আমরা দেখতে পাই যে তার মা কিছুক্ষণ পরে ঘরের মধ্যে প্রবেশ করে, আর ঠিক সেই সময় আমরা দেখতে পাই যে মৌরিয়া সে ঘরের মধ্যে প্রবেশ করে। অতএব এখন এই যে রান্নাঘর, এই রান্নাঘরের মধ্যে তিনটে ক্যারেক্টার রয়েছে, নোরা আছে, ক্যাথলিন আছে, মৌরিয়া। মৌরিয়া প্রথমে ঢুকে একটু অবাক হয়ে যায় এবং খুব ঘ্যান ঘ্যান করে বলে যে ঘরের মধ্যে এত খড়গুলো কেনই বা এত খড় আজকে আনা হয়েছে। তখন ক্যাথলিন বলে যে খড়গুলো খুব দরকার, কারণ কিছু কেক তৈরি করতে হবে, যে কেকগুলো তার ভাই বাটলে নিয়ে যাবে। তার ভাই ব্যবসার জন্য ঘোড়া বিক্রি করার জন্য অন্য একটা দ্বীপে যাবে, অতএব তার জন্য কেকগুলো লাগবে এবং সেই জন্য সে কেক তৈরি করার জন্যই কিন্তু এই টার্ফ বা এই ঘাসগুলো আনা হয়েছে। এবং সেই সময় মৌরিয়া বলে যে বোধহয় বাটলের আজকে যাওয়াটা উচিত নয় এবং আমি খুব আশাবাদী যে ইয়ঙ্গার প্রিস্ট যে রয়েছে সে নিশ্চয়ই তাকে বাধা দেবে এই বাইরে যাওয়ার জন্য। তখন নোরা তার বক্তব্যটাকে থামিয়ে দিয়ে বলে যে না না, বাটলে অবশ্যই যাবে আজকে, কারণ আমি শুনেছি যে সিমন, স্টিফেন পিটি এবং কলামসন তারা প্রত্যেকে বলেছিল আমাকে যে আজকে বাটলে যাবে, এবং যেহেতু এই সময় কোনো নৌকা নেই, মানে 2 সপ্তাহের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে কোনো নৌকা নেই, তাই বাটলে খুব দ্রুত তার কাজে যাবে এবং যে কোনো প্রকারে সে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। এই কথা শুনবার পরে মৌরা একটু অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে বাটলে কোথায় গেছে। তখন নোরা বলে যে সে একটু দূরে গিয়েছে দেখার জন্য কোনো নৌকা আজকে ছাড়বে কিনা, অতএব যদি নৌকা ছাড়ার সম্ভাবনা থাকে তবে কিন্তু সে আজকে যাবে। আর ঠিক সেই সময় ঠিক ঘরের পাশে একটা বিগ স্টোন ছিল, বড় একটা পাথর ছিল, সেই পাথরের পাশ থেকে একটা আওয়াজ আসে এবং শোনা যায় যে কেউ একজন চলে আসছে, অর্থাৎ কেউ একজন ব্যক্তি আসছে। এবং এই যে ব্যক্তি যিনি আসছেন তিনি হচ্ছে আমাদের বাটলে। বাটলে কিন্তু এবার ঘরের মধ্যে প্রবেশ করবে। বাটলে যখন ঘরের মধ্যে প্রবেশ করে তখন সে বলে যাচ্ছে যে রোপটা আমি কানিমারা থেকে নিয়ে আসছিলাম। কানিমারা একটা জায়গা, মেলা হয় এখানে, বিখ্যাত মেলা, অতএব এই জায়গাতে খুব সুন্দর রোপ পাওয়া যায়। তখন বাটলে ক্যাথলিনকে বলে যে আচ্ছা, আমি যে কানিমারা থেকে যে রোপ বা যে দড়িগুলো নিয়ে আসছিলাম আমাদের ব্যবসার কাজে লাগানোর জন্য, সেগুলো কোথায় আছে? তখন তার কথা শুনে ক্যাথলিন বলে যে ওই তো ওখানটায় যে হোয়াইট বোর্ডটা আছে ওখানে আমি টাঙিয়ে রাখছি, কারণ গতকাল একটা শূকর ওগুলোকে চিবিয়ে খাচ্ছিল, অতএব যাতে যা চিবিয়ে না খায় সেই জন্য আমি রিজার্ভ করে রাখছিলাম, আমি সংরক্ষণ করে ওই দেওয়ালে আমি টাঙিয়ে রাখছি। এবং বাটিলা কী করে সেই দড়িটা নিয়ে নেয়। মৌরিয়া এই অবস্থায় বাটিলাকে বলে যে তোমার যাওয়া উচিত নয়, আর তুমি যেও না, আর ওই যে দড়িটা তুমি নিয়েছো ওটাও তুমি রেখে দাও, কারণ ওই দড়িটা এখানে কাজে লাগতে পারে। কেন লাগতে পারে না, মাইকেলের দেহটা এখনও অবধি পাওয়া যায়নি, অতএব মাইকেল হচ্ছে আর একটা ক্যারেক্টার। তখন মৌরিয়া বাটিলাকে বলে যে তুমি থাকলে ভালো হয়, এমনকি যে দড়িটা আছে, রোপটা, ওটাও তুমি রেখে যাও, কারণ এখনও পর্যন্ত মাইকেলকে আমরা ট্রেস করতে পারিনি। মাইকেল অনেক দিন হয়ে গেল এখান থেকে গিয়েছিল ব্যবসার জন্য, কিন্তু তার কোনো চিহ্ন মাত্র পাইনি। হয়তো সে সমুদ্রে ডুবে মারা গিয়েছে বা কোথাও কিছু হয়েছে, এবং আমরা তার এখনও পর্যন্ত দেহটা খুঁজে পাচ্ছি না। যদি দেহটা কোনো ক্রমে ভেসে আসে তবে দড়িটা আমাদের লাগবে তাকে তার শেষকৃত্য সম্পন্ন করার জন্য বা তাকে যে বিউরিয়াল গ্রাউন্ডে নামানোর জন্য। এবং সেই জন্য মৌরিয়া তাকে বারবার ধরে বলে যে তুমি দড়িগুলো রেখে যাও। এবং এই কথাটা শুনে কিন্তু বাটিল একটুখানি খুব
রেগে যায় এবং সে বলে যে না, আমার এই দড়িটা অবশ্যই লাগবে, আমাকে মেলায় যেতে হবে আজকে এবং যে কোনো প্রকারে হোক সেই জায়গাতে গিয়ে হর্সগুলোকে বিক্রি করতে হবে, কারণ আমি শুনেছি ওখানে হর্সের দাম খুব ভালো পাওয়া যায়। তখন মৌরিয়া বারবার ধরে অনুরোধ করে যে না, তুমি দড়িগুলো রেখে যাও, কারণ এগুলো কফিন নামাতে কাজে লাগতে পারে আর যে কোনো সময় হয়তো এগুলো আমাদের এখানে কাজে লাগতে পারে। অতএব দড়ি না থাকলে আমরা মাইকেলের শেষকৃত্য সম্পন্ন করতে পারবো না। এই কথা বলেই আমাদের মৌরিয়ার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। আর সেই সময়ে বাটিলে বলে যে তুমি কি করে ভাবলে যে মাইকেলের দেহ এখানে ফিরে আসবে, কারণ ইতিমধ্যে 9টা দিন অতিক্রম করে গেছি এবং এখান থেকে এত জোরে বাতাস বইছে যে তার এদিকে ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই। হয়তো সে ওয়েস্টে অথবা সাউথে চলে গিয়েছে, কিন্তু এদিকে কোনো মতেই তার দেহটা ভেসে আসতে পারবে না। তখন মৌরিয়া বলে যে না, আমি আকাশের মধ্যে একটা স্টার দেখেছি এবং তার পাশে মুনকে দেখেছি, অতএব তুমি যদি সমুদ্রে যাও হয়তো খুব একটা ভালো কিছু হবে না, খারাপ কিছু হলেও হতে পারে, অতএব তোমার না যাওয়াটাই ভালো হবে। এই রকমভাবে মৌরিয়া বারবার ধরে বাটিলেকে সমুদ্র যাওয়া থেকে বিরত করে, কিন্তু বাটিলে কোনো মতেই তার কথায় কর্ণপাত করে না। বরঞ্চ বাটিলে তার বোন নোরা এবং ক্যাথলিনকে বলে যে তার অবর্তমানে ঘরের মধ্যে কি কি কাজ করতে হবে এবং সমস্ত কিছু ইনস্ট্রাকশান দিয়ে বাটিলে সেখান থেকে চলে যায়। যখন বাটিলে সেই ঘর ছেড়ে চলে যায় তখন মৌরিয়া সত্যিই খুব দুঃখ পায় এবং সে বলে এই ঘরের মধ্যে সবাইকে নিষ্ঠুর হয়ে গেল, কেউ কোনো কথাই শুনছে না, বিশেষ করে আমার মতো একজন বৃদ্ধ মানুষ যেখানে বারবার ধরে বলছে সমুদ্রে না যেতে, তা সত্ত্বেও তারা সবাই অগ্রাহ্য করছে। এবং এই কথা বলবার পর মৌরিয়া সত্যিই কিন্তু এক রকমের চোখে মুখে একটা অভিব্যক্তি প্রকাশ পায় যে সে সত্যিই খুব দুঃখিত। তখন ক্যাথলিন বলে যে মা, তুমি দুঃখ কেন করছো, এটাই হচ্ছে আমাদের জীবন, আর এই সমাজের মধ্যে যদি ইয়ং মানুষেরা না কাজ করে না ব্যবসার জন্য যায়, তবে কী করে আমরা খাওয়া দাওয়া করব? আর সবথেকে বড় কথা, এখানে চুপচাপ তো বসে থাকাও যায় না। আর সেই সময় ক্যাথলিন তার মাকে বলে যে মা, দেখো তো বাটিল এখান থেকে চলে গেল, অথচ তুমি তাকে একবারও বলে গুড ব্লেসিংস বললে না বা তাকে আশীর্বাদ করলে না। এটা সত্যিই কি তার জন্য খারাপ হবে না? তোমার তো উচিত ছিল তাকে একটুখানি গড ব্লেসিং বলা উচিত বা কিছু একটা আশীর্বাদ দেওয়া উচিত ছিল। এই অবস্থায় নোরা তখন বলে যে মা, ওই তো কেকটা আছে ওখানে, রান্নাঘরে যে উনুনটা ছিল তার মধ্যে কেকটা আছে, এক কাজ করো না, তুমি এই কেকটা নিয়ে যাও এবং বাটিলেকে দিয়ে চলে এসছো এবং দেখা হবে নিশ্চয়ই, সেখানে গিয়ে তুমি তাকে আশীর্বাদ দেবে। ফলে তুমি এই যে আশীর্বাদ দিলে না, এটাও যেমন ভঙ্গ হবে, একই সঙ্গে সঙ্গে তোমরা আশীর্বাদ পেয়ে হয়তো বাটিলে খুব ভালোভাবে তার যাত্রা সম্পন্ন করতে পারবে। তখন মৌরিয়া বলে যে আমি সত্যিই কি ওখানে যেতে পারবো, কারণ সে তো অনেক আগেই বেরিয়ে গেছে এবং আমার পক্ষে কি ওই জায়গাতে এক্ষুনি গিয়ে তার সঙ্গে কথা বলা সম্ভব? তখন ক্যাথলিন বলে যে হ্যাঁ মা, তুমি যাও, নিশ্চয়ই তুমি পারবে, এবং তুমি যদি খুব দ্রুত যাও তবে তুমি তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে। এবং সেই সময় মৌরিয়া হাতের মধ্যে সেই কেকটাকে নিয়ে সে যায়, রাস্তা দিয়ে যায়। কেন না, বাটিলের সঙ্গে দেখা করতে এবং তাকে সেই কেকটা দেওয়ার জন্য। এবং হাতে একটা লাঠি নিয়ে মৌরিয়া আস্তে আস্তে করে হেঁটে হেঁটে সে ঘরের বাইরে চলে যায়। এদিকে ঘরের মধ্যে যখন কেউ নেই, শুধুমাত্র নোরা আর ক্যাথলিন আছে, ঠিক সেই সময় তারা ডিসকাস করে যে বান্ডেলটা তারা পেয়েছিল সেই বান্ডেলটা খুলে দেখার জন্য সত্যি এগুলো মাইকেলের কিনা। এবং তারা বান্ডেলটা খুলে দেখে তার মধ্যে কিছু কাপড় ছিল, কিছু স্টক্স ছিল, অর্থাৎ কিছু মোজা ছিল, এবং সেই মোজাগুলোর স্টিচ দেখে পর্যবেক্ষণ করে উপলব্ধি করতে পারে এগুলো সত্যিই কিন্তু মাইকেলের। এবং তারা আশ্বস্ত হয় যে মাইকেল মারা গেছে। এরা খুব ন্যাচারালি যেমনটা হয়ে থাকে তারা ক্রন্দন করে। কিন, বইয়ের মধ্যে KEEN কিন বলে একটা কথা পাই আমরা। কিন মানে হচ্ছে দুঃখ প্রকাশ করা। অতএব তারা গভীর একটা দুঃখ প্রকাশ করে ক্রন্দন করে, এবং এই ক্রন্দনরত অবস্থার মধ্যে অনেকটা টাইম অতিক্রম হয়ে যায়। যখন মৌরিয়া ঘরের মধ্যে প্রবেশ করে তখন তার মেয়েরা জিজ্ঞাসা করে যে মা, তুমি কি বাটিলেকে আশীর্বাদ দিলে? এই কথা শুনে মৌরিয়া একটুখানি বিচলিত হয় এবং সে বলে যে না, আমি তাকে আশীর্বাদ দিতে পারিনি, তবে আমি একটা ভয়ঙ্কর দৃশ্য আমি দেখলাম। এই ভয়ঙ্কর দৃশ্য কথা যখনই বলল তখন নোরা এবং ক্যাথলিন তার মায়ের পায়ের সামনে গিয়ে বসে এবং তার মাকে অনুরোধ করে যে মা, তুমি কি দেখেছো আমাকে বলো বা আমাদেরকে বলো। তখন তার মা বলে যে আমি দেখলাম যে বাটিলে সে একটা লাল রঙের যে ঘোড়া ছিল তার পিঠে চেপে যাচ্ছিল, আর পেছন দিক থেকে একটা গ্রে রঙের ঘোড়া তাকে লাথি মারছে। এই কথা বলেই মৌরিয়া থেমে যায়। তখন ক্যাথলিন বলে মা, তুমি আর কি দেখেছো বলো? মৌরিয়া তখন বলে যে আমি আরও দেখলাম আমার ছেলে মাইকেলকে।
এই মাইকেলকে বলে চুপ হয়ে যায়। সেই সময় তার মেয়ে ক্যাথলিন বলে, মা তুমি কী বলছো? মাইকেল তো মারা গিয়েছে ইতিমধ্যে, সে কী করে এখানে আসতে পারে, তুমি তাকে কীভাবেই বা দেখলে? তার মৌরিয়া বলে যে আমি দেখলাম যে আমার বাটলে সে লাল রঙের যে ঘোড়া ছিল তার পিঠে চেপে যাচ্ছিল, আর পেছন দিকে গ্রে রঙের ঘোড়াতে মাইকেল চেপে যাচ্ছিল, এবং যেন সেই ঘোড়াটা আমার ছেলেকে লাথি মেরে সেখান থেকে তাকে নৌকা থেকে ফেলে দিচ্ছে। তখন ক্যাথলিন তার মাকে বলে যে মা তোমার মাথা একদম খারাপ হয়ে গিয়েছে, কি তুমি সব বলছো? মাইকেল তো ইতিমধ্যে মারা গিয়েছে অনেক দূরে। আর এদিকে নোরা বলে যে মা তুমি জানো না, ইয়ং প্রিস্ট বলেছিল যে ভগবান তোমাকে এইরকম খুব দুর্বিষহ অবস্থায় ফেলতেই পারে না, কারণ তোমার তো আর কেউ নেই, একমাত্র বাটলেই ছেলে। অতএব তুমি যদি ভাবো যে বাটলে মারা যাবে, তবে কিন্তু ভগবান বোধহয় তোমার সঙ্গে হয়তো অন্যায় আচরণ করবে। তখন মৌরে একটু বিষণ্ণ হয়ে যায় এবং বলে যে আমি সত্যিই খুব অসহায় মানুষ, আমি অসংখ্য মানুষের মৃত্যু দেখেছি, আমি দেখেছি আমার হাজব্যান্ডের মৃত্যু দেখেছি, আমি দেখলাম আমার ছেলেগুলোর মৃত্যু দেখলাম, তারা একের পর এক সব চলে গেল। আবার শেষে কিনা আমার একমাত্র ছেলে এই বাটলে সেও চলে গেল। এবং এই কথা বলে সে খুব ক্রন্দন করছিল এবং তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। আর ঠিক সেই সময় কিছুক্ষণ পর তারা দেখতে পায় যে ঘরের বাইরে কিছু লোকেরা চিৎকার চেঁচামেচি করছে এবং তারা বহন করে নিয়ে আসছে একটা মানুষের লাশকে। এবং এই মানুষের লাশটা হচ্ছে কার না, বাটলের লাশ। সেই লাশটাকে দেখে মৌরিয়া খুব ক্রন্দন করতে থাকে এবং সেখানে আগত অন্যান্য গ্রামবাসীরা সবাই ক্রন্দন করতে থাকে এবং ভাবে মৌরিয়া প্রচণ্ড পরিমাণে ক্রন্দন করে এবং সেই লাশ বা যে বাটলে তার দেহের ওপরে সে কিছু পবিত্র জল ছড়িয়ে দেয় এবং এমন একটা জেস্চার করে বা ইঙ্গিত করে যেন সে নিজেও কিন্তু এরপরে মারা যাবে। এটাই ছিল আজকের গল্প। আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো।